হ্যালো, আসসালামু আলাইকুম। আবার ব্যাক করলাম। আচ্ছা, তোমরা এবারে জাস্ট কষ্ট করে আমাকে বলো এবার কি আমার ভিডিও ঠিক আছে কিনা, আর সাউন্ডটা ঠিক আছে কিনা, মানে সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা, আর ভিডিওটা ঠিক আছে কিনা। জাস্ট এবার একটু কষ্ট করে বলো। তোমরা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে আমাদের একটু লেট হয়ে গেছে, সো আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমি জাস্ট একটু চেক করে নিই, কারণ ভিডিও যদি ভালো না আসে, বুঝছো, ক্লাস করে মজা নেই, সেটা আমিও জানি। তো এটা একটু এনশিওর করতে হয় যে ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে কিনা। যে ভিডিও কোয়ালিটি যদি ঠিক না থাকে পোলা পাইন তো ক্লাস করে মজা পাবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য আমি চাই যে তোমাদের ভিডিও কোয়ালিটিটা ভালো হোক। ঠিক আছে, এবার ক্লিয়ার? 720p আসতেছে কিনা আমি জানি না, এটা দেখতে হবে আসলে। তাহলে আমি স্টার্ট করি, কি বলো? ক্লাস শেষ স্যার আগের ক্লাসের পড়াগুলো একটু রিপিট করিয়েন। ওকে, কখন শুরু? এখন শুরু হলো, সব ক্লিয়ার। এখন 480 পিক্সেল আসছে, মোটামুটি কাজ চালাই দেওয়া যাবে। এখন হয়েছে ওকে। আচ্ছা, ক্লিয়ার কিনা একবার লাস্ট বলো, ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার কিনা সব? ভিডিও ক্লিয়ার কিনা? 480 হোক, বাট দেখা তো যাচ্ছে, কি বলো? ঠিক আছে, সব ঠিক আছে। দেখো দেখো, ক্লাস শুরু করে দিই। সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা লেকচার ওয়ানে মোটামুটি কোষ চক্র পর্যন্ত পড়ছিলাম। তোমাদেরকে আমি কোষ চক্র পর্যন্ত মোটামুটি একটা ওভারঅল কোষ চক্র পর্যন্ত পড়াইছি। তো আরও কিছু বাকি আছে, কোষ চক্র আরও কিছু ডিটেলস পড়া বাকি আছে, সেগুলোও পড়াবো। সো এখানে আমি একটা প্রশ্ন গত ক্লাসের অনুযায়ী দিছি। এখানে একটা প্রশ্ন গত ক্লাসে আমি যা পড়াইছি সেই অনুযায়ী আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিছি। আজকের ক্লাসে নর্মালি আমি আরও কিছু জিনিস পড়াবো। তো দেখো, এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটা কিসের ফিগার ইতিমধ্যে বুঝে গেছো, এটা হচ্ছে একটা কোষচক্রের ফিগার। কোষচক্রতে তিনটা সাবফেস থাকে, যেটাকে বলে আমরা ইন্টারফেস। G1 S G2 এগুলোকে বলে ইন্টারফেস, আর এটাকে বলে এম ফেস, মানে মাইটোসিস ফেস। এই তিনটা ধাপে একটা সেল কি করে? প্রিপারেশন নেই। আর এই ধাপে এসে একটা সেল কি করে? কোষ বিভাজন করে। এই তিনটা ধাপকে আমরা কি বলছিলাম বলতো? একত্রে ইন্টারফেস বলছিলাম, আর এটাকে বলছিলাম মাইটোসিস ফেস। তো মোটামুটি এটা হচ্ছে কি? কোষ চক্র। তো এখানে একটা প্রশ্ন লেখা আছে, দেখো, কোষ বিভাজন কি? এটা সবাই জানো, আমিও লিখে দিয়েছিলাম কোষ বিভাজন কাকে বলে, তোমরা সবাই জানো। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে, তাহলে দেখো, কোষ বিভাজন কি তোমরা সবাই জানো যে যে এটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ওটাকে আমরা বলি কোষ বিভাজন। এটা আমি লিখেও দিছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে একটা কোয়েশ্চেন দেখো যে উদ্দীপকের প্রক্রিয়াটিতে কেন মিওসিস ঘটে না। এটা টিতে হবে, উদ্দীপকের প্রক্রিয়াটিতে কেন মিওসিস ঘটে না। এটা দিনাজপুর বোর্ড 17 সালে এরকম একটা প্রশ্ন, উদ্ভাবনমূলক প্রশ্ন আসছিল। সেটা হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়াটিতে কেন মিওসিস ঘটে না। উদ্দীপকের প্রক্রিয়াটিতে কেন মিওসিস ঘটে না। এই প্রক্রিয়াটা মূলত আমরা ইউজ করি মাইটোসিসের জন্য। যেমন এখানে এম বলতে কি বোঝাচ্ছে দেখো তো, এই এম দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা মাইটোসিস। এই প্রক্রিয়াটা মূলত হয় কার জন্য বলো তো? মাইটোসিসের জন্য। বাট মিওসিসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না। তো আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো উদ্দীপকের প্রক্রিয়াটিতে কেন মিওসিস হয় না, কেন আমরা এই মাইটোসিসের জায়গায় মিওসিস ইউজ করতে পারবো না, মিওসিসের বেলায় কেন বা এরকম কোনো চক্র নাই। এটাই তোমাদেরকে জিজ্ঞেস করছে। প্রশ্নটা ধরতে পারছো যে প্রশ্নটা কি বলতে চাইছে? এটা বুঝতে পারছো প্রশ্নটা কি বলতে চাইছে? প্রশ্ন বুঝতে পারছো? রিপিট হচ্ছে না কথা, আমি আমি তো দেখতেছি রিপিট হচ্ছে না। তোমরা এক কাজ করো, বের হয়ে যাও, বের হয়ে আবার ঢুকো।
বের হয়ে আবার ঢুকো, ঠিক আছে? এখন দেখো, কেউ বলতে পারবা এখানে কেন মিউসিস ঘটে না? অ্যাকচুয়ালি মিউসিস কেন ঘটে না সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এটা দিনাজপুর 17 সালে আছে, তোমরা সাজায় লিখতে পারবে ওখান থেকে দেখে। ব্যাখ্যাটা হচ্ছে, তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়। এটা তো জানো, একটি কোষ একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। আবার তোমরা এটাও জানো মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে অপত্য কোষেও ইন্ডিভিজুয়ালি ততগুলো ক্রোমোজোম থাকে। ধরো মাতৃকোষে আছে 2টা ক্রোমোজোম, তাহলে অপত্য কোষেও আমরা 2টা ক্রোমোজোম পাবো। খেয়াল করে দেখো, মাতৃকোষেও 2টা ক্রোমোজোম, অপত্য কোষেও 2টা ক্রোমোজোম। এই জন্য আমরা মাইটোসিসকে বলে থাকি সমীকরণিক কোষ বিভাজন। কেন? কারণ মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে অপত্য কোষগুলোতেও ঠিক ততগুলো ক্রোমোজোম থাকে। এই যে ক্রোমোজোম সংখ্যাটা ঠিক থাকতেছে, এটা অ্যাকচুয়ালি কার কারণে? এটা অ্যাকচুয়ালি এই কোষ চক্রের কারণে। কারণ কোষ চক্রের এই এস ফেজকে আমরা কি বলি বলতো? কোষ চক্রের এই এস ফেজকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন ফেজ। ডিএনএ রেপ্লিকেশন ফেজ। এই ফেজ থাকার কারণে ক্রোমোজোম সংখ্যা অ্যাকচুয়ালি তোমার বাড়ে মাইটোসিসের ক্ষেত্রে। কীরকম? একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা হচ্ছে মাতৃকোষ, সাপোজ এটা হচ্ছে মাতৃকোষ। এই মাতৃকোষের এভাবে 2টা ক্রোমোজোম আছে, এই মাতৃকোষের এভাবে 2টা ক্রোমোজোম আছে। এখন দেখো, এইখান থেকে তো তুমি জানো 2টা অপত্য কোষ সৃষ্টি হবে। যেমন এটা একটা অপত্য কোষ, ঠিক আছে, এটা একটা অপত্য কোষ, এইটা আরেকটা অপত্য কোষ। এখন তুমি বলো এটা যেহেতু মাইটোসিস, তাহলে মাইটোসিসের ক্ষেত্রে এই মাতৃকোষে যদি 2টা ক্রোমোজোম থাকে তাহলে এই অপত্য কোষগুলোতেও 2টা ক্রোমোজোম থাকবে। কি বলো? এখানেও 2টা থাকতে হবে, এখানেও 2টা থাকতে হবে। তো এখন বলো মায়ের কাছে আছে 2টা, কিন্তু এই অপত্য কোষে এখানে দিতে হবে 2টা, এখানেও দিতে হবে 2টা, এখানেও 2টা হবে 2টা। তার মানে আমাকে বলো তো মায়ের কাছে আছে 2টা, কিন্তু 2 বাচ্চার কাছে আছে বা 2 ডটার সেলের কাছে আছে বা অপত্য কোষে টোটাল 4টা। তাহলে মায়ের এই যে ক্রোমোজোমগুলো দেখতেছ, মায়ের ক্রোমোজোমগুলো দ্বিগুণ হইতে হবে না? কি মনে হয়? এই জায়গায় ক্রোমোজোমের বিভাজন হইতে হবে না? বা ডিএনএ রেপ্লিকেশন অ্যাসপেক্টটা হইতে হবে না? ডিএনএ রেপ্লিকেশন, যেখানে আমি বলছিলাম এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ছাড়া এইভাবে লম্বালম্বিভাবে, দেখো সেন্ট্রোমিয়ার ছাড়া এইভাবে লম্বালম্বিভাবে ক্রোমাটিডটা বিভক্ত হবে। ঠিক এটা সেন্ট্রোমিয়ার ছাড়া এইভাবে লম্বালম্বিভাবে ক্রোমাটিডটা বিভক্ত হবে। ফলে এই ক্রোমোজোমে একটা ক্রোমাটিড ছিল, এখন হয়ে যাবে, এটা আমি গত ক্লাসে পড়েছি তার বিস্তারিত বলতেছি না। একটা ক্রোমোজোম ছিল, একটা ক্রোমাটিড ছিল, এখান থেকে এখন হয়ে যাবে 2টা ক্রোমাটিড। দেখছো কয়টা ক্রোমাটিড হয়ে গেছে? এই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড। ঠিক সেম ভাবে এই ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড হয়ে যাবে? 2টা ক্রোমাটিড। তাহলে দেখো এখানে ক্রোমোজোমের কি করছে? দ্বিতকরণ করছে। এটাকে বলা হয় ক্রোমোজোমের দ্বিতকরণ, মানে ক্রোমোজোম দ্বিগুণ হচ্ছে। ক্রোমোজোম দ্বিগুণ হচ্ছে কিভাবে? দেখো এখানে একটা ক্রোমাটিড ছিল, এখানে 2টা ক্রোমাটিড। তো মাইটোসিসের শেষে এদিক দিয়ে মাঝখান দিয়ে এভাবে বিভক্ত হবে, সেন্ট্রোমিয়ার সহ, সেন্ট্রোমিয়ার সহ এভাবে বিভক্ত হবে, এইটা এভাবে সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হবে। তো আমাকে বলো সেন্ট্রোমিয়ার সহ যদি এই 2টা ক্রোমাটিড বিভক্ত হয়ে যায় তাহলে এখানে 2টা ক্রোমোজোম, এখান থেকে আমি 2টা ক্রোমোজোম পাবো, এখান থেকে আমি 2টা ক্রোমোজোম পাবো, এই জায়গা থেকে 2টা ক্রোমোজোম পাবো, ঠিক এই জায়গা থেকেও আমরা 2টা ক্রোমোজোম পাবো। তাহলে দেখো এই 2টা যাবে এই ডটার সেলের কাছে, আর এই 2টা যাবে এই ডটার সেলের কাছে। তাহলে মায়ের কোষে যতগুলো ক্রোমোজোম থাকে অপত্য কোষেও ঠিক ততগুলো ক্রোমোজোম থাকতেছে। দেখো এখানে 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, তো টোটাল হিসেব করলে 4টা। তো মায়ের ক্রোমোজোমটা তো দ্বিগুণ হইতে হবে, তো দ্বিগুণ হইতে হলে এই অ্যাসপেসে আসতে হবে। এই অ্যাসপেসের ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ রেপ্লিকেশন মানে কি? সেটা হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হবে, এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম পরিণত হবে। তারপর মাইটোসিস শেষে এভাবে সেন্ট্রোমিয়ার সহ এভাবে বিভক্ত হবে। ফলে এখান থেকে 2টা ক্রোমোজোম, এইভাবে সেন্ট্রোমিয়ার সহ লম্বা বিভক্ত হবে, এখান থেকে 2টা ক্রোমোজোম। তাহলে এই 2টা যাবে এখানে, এই 2টা যাবে এখানে। এটা করতে মাইটোসিসের ক্ষেত্রে, তাই মাইটোসিসে এটা জরুরি। কিন্তু এখানে প্রশ্ন করছে মিওসিসে কেন ঘটে না? এবার তুমি চিন্তা করো মিওসিসে কেন ঘটে না। কারণ ভাই মিওসিসে মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে অপত্য কোষে ঠিক ততটা ক্রোমোজোম থাকে না, অর্ধেক ক্রোমোজোম থাকে। আমি আবার বলতেছি মিওসিসে মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে অপত্য কোষে ততটা ক্রোমোজোম থাকে না।
যেমন ধরো এইখানে আপাতত কয়টা ক্রোমোজোম আছে বলো তো, খেয়াল করে এখানে কয়টা ক্রোমোজোম আছে, 2টা ক্রোমোজোম। বাট দেখা যাচ্ছে এইখানে 2টা ক্রোমোজোম না থেকে এইখানে থাকবে একটা ক্রোমোজোম, এইখানে থাকবে একটা ক্রোমোজোম। খেয়াল করছো? এই দেখো এই মাতৃকোষে এভাবে 2টা ক্রোমোজোম পাইছি আমরা। দেখো এই মাতৃকোষে এরকম আমরা 2টা ক্রোমোজোম পাইছি। এই 2টা ক্রোমোজোম পাওয়া সত্ত্বেও অপত্য কোষে কি হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা একটা একটা হয়ে যাচ্ছে। সো মিওসিসের ক্ষেত্রে আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা তোমার হ্রাস পায়। মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে 2টা ক্রোমোজোম, অপত্য কোষে দেখো একটা একটা ক্রোমোজোম হয়ে গেছে। তাহলে মায়োসিসের ক্ষেত্রে এখানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হইতে হচ্ছে না, ক্রোমোজোম সংখ্যা বাড়তে হচ্ছে না, বা ক্রোমোজোমকে দ্বিতীয়করণ আমাকে করতে হচ্ছে না। সো নর্মালি একে অ্যাসফেসের এখানে প্রয়োজন পড়তেছে না, বা এখানে কোষচক্রটা চালাই যেতে হচ্ছে না, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হওয়ার দরকার নাই, যেটা মাইটোসিসের ক্ষেত্রে হয়। মাইটোসিসের ক্ষেত্রে একটু আগে আমি ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ করাইছি, কিন্তু মিওসিসের ক্ষেত্রে আমি এখানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ করে নেই, উল্টা এই ক্রোমোজোমটা আমি ভাগ করে নিয়ে, দেখো এই ক্রোমোজোমটা এভাবে রেখে দিছি, রেখে দিয়ে এর কাছে পাঠিয়ে দিছি। এই ক্রোমোজোমটা আমি ভাগ করে নিয়ে এখানে রেখে দিছি, এর কাছে পাঠিয়ে দিছি। এখানে ক্রোমোজোম ছিল 2টা, এখানে ক্রোমোজোম হয়ে গেছে একটা একটা। তো এইখানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে হচ্ছে না, মানে এই সেল সাইকেলের এই ইন্টারফেস দশাটা তার প্রয়োজন পড়তেছে না, কারণ ইন্টারফেস পজার এই দশায় কিন্তু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়, বা মোটামুটি দ্বিগুণ হওয়ার একটা পসিবিলিটি থাকে। বাট মিওসিসের ক্ষেত্রে তো ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় না, তাই মিওসিসের কাজ এটা মিওসিসে ঘটে না, তাই এই প্রক্রিয়াটা আমার মিওসিসের দরকার পড়বে না। বুঝতে পারছো কিনা বলো? এটা অবশ্যই তুমি দিনাজপুর বোর্ড 17 সালে আসছে, এমনি দেখলেও পারবা। জাস্ট আমাকে একটু বলো বুঝতে পারছো কিনা, এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা। স্যার আরেকবার বলতেছি, একটা জিনিস খেয়াল রাখো, মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়, কারণ অপত্য কোষে যতগুলো ক্রোমোজোম থাকে মাতৃকোষেও ঠিক ততগুলো ক্রোমোজোম থাকে। তাহলে আমাকে বলো তো, এখানে যদি 2টা ক্রোমোজোম থাকে মাতৃকোষে, তাহলে অপত্য কোষেও 2টা থাকতে হবে, এখানেও 2টা থাকতে হবে, এখানেও 2টা থাকতে হবে। তো 2টা থাকতে হতে এটা দ্বিগুণ হইতে হবে, তাহলে দ্বিগুণ হইলে 2 দুগুণা 4, এখানে 2টা এখানে 2টা, 2টা থাকতে হলে তো এখানে ক্রোমোজোমের ডিভিশন ঘটে ক্রোমোজোমের দ্বিগুণ হইতে হবে, তাহলে 2 দুগুণা কত 4, তাহলে 4-এর মধ্যে এখানে 2টা দিয়ে দাও, এখানে 2টা দিয়ে দাও, তাহলে দেখো ক্রোমোজোম সংখ্যা সেম। তো এটা মাইটোসিস ক্ষেত্রে, কিন্তু মিওসিসের ক্ষেত্রে এরকম হয় না। মিওসিসের ক্ষেত্রে এখানে যদি 2টা ক্রোমোজোম থাকে, তাহলে দেখো অপত্য কোষে একটা ক্রোমোজোম, অপত্য কোষে একটা ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তার মানে এখানে কি ক্রোমোজোম সংখ্যা ডাবল করতে হয়েছে, আমাকে দ্বিগুণ করতে হয়েছে? ক্রোমোজোম সংখ্যা আমাকে এখানে দ্বিগুণ করতে হয় নাই, কারণ মিওসিসের ক্ষেত্রে তো এটা ঘটে না। তো ক্রোমোজোম সংখ্যা যেহেতু আমাকে দ্বিগুণ করতে হয়নি, তাহলে আমার এই ইন্টারফেস দশাটা দরকার নেই। মিওসিসের ক্ষেত্রে এই ইন্টারফেস দশাটা দরকার নেই। তো এই ইন্টারফেস দশাটা যেহেতু দরকার নেই, তাহলে আমি বলতেই পারি মিওসিসের সেল সাইকেলের দরকার নেই, মিওসিসের সেল সাইকেলের দরকার নেই, শুধুমাত্র সেল সাইকেলের দরকার কার? মাইটোসিসের। এটা পরীক্ষায় আসবে, দেখো দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। আই হোপ এবার বুঝতে পারছো, ঠিক আছে? এখন দেখো এইখানে একটা কথা বলছে, উদ্দীপকটি বর্ণনা করো। এটার আমি কিন্তু গত ক্লাসে পড়াই দিছি, উদ্দীপকটি বর্ণনা করো। উদ্দীপকটা কি বলো তো? কোষচক্র। তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে কোষচক্র নিয়ে একটা বর্ণনা দিছে, তোমরা সেটাই লিখে দিবা। কোষচক্রের বর্ণনা কি কি, G1-এ কি হয়, S-এ কি হয়, G2-তে কি হয়, M-এ কি হয়, এই কথাগুলো লিখে দিবা, যেটা তোমাদের বইয়ে আছে। তাহলে উদ্দীপকটি বর্ণনা করে কোষচক্র। উদ্দীপকটা কি? কোষচক্র তুমি কি করে ফেললা? বর্ণনা করে ফেললা। এতটুক মনে রাখবা। তোমাদের তো মনে হয় দেখো ভিডিও ডিস্টার্ব করতেছে আবার। ভিডিও কি ঠিক আছে? আমাকে একটু জাস্ট বলো ভিডিওটা কি ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আমি মনে হচ্ছে লাইভ বন্ধ হয়ে গেছে আজকে, কেন ডিস্টার্ব করতেছে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি যা লিখে দিছি তা লিখলে হবে, বাট বইয়েরটা লিখলেই বেটার, বা বইয়ের সাথে আমার সাথে মিলে লিখবা। বা আমি যেগুলো লিখে দিই না, অনেক বইয়ে কিছু কথা লিখছে যেটা আমি হয়তো লিখি নাই, বা আমি কিছু কথা লিখছি যেটা বইয়ে হয়তো লিখি নাই, আমার সাথে বইয়ের সাথে মিলাই তুলে লিখতে পারো। তবে মেক শিওর তুমি পয়েন্ট আকারে লিখবা। যেমন G1 কি ঘটে একটু পয়েন্ট আকারে লিখবা, এসে কি ঘটে পয়েন্ট আকারে লিখবা, G2 কি ঘটে পয়েন্ট আকারে লিখবা। এগুলো পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে লিখলে লেখাটাও খুব সুন্দর দেখায়, আর স্যারও একটু ইমপ্রেস হবে যে তুমি পয়েন্ট আকারে লিখছো, সুন্দরভাবে গুছাই লিখছো, তো তোমার বেশি নাম্বার পাওয়ার পসিবিলিটি বেশি হবে। সো মেক শিওর তুমি পয়েন্ট আকারে লিখতেছো, কি বইয়ের থেকেও লিখতে পারো, আমার সাথে মিলে দুলেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই এটা। আচ্ছা এবার আসো এই 4 নাম্বারটা দেখো, এস পর্যায়ে সংগঠিত প্রক্রিয়াটি কোষ বিভাজনে আবশ্যক। তোমরা আমাকে বলো তো এস পর্যায় কোনটা? সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এখন তোমাকে বলতে যাচ্ছে এই ডিএনএ রেপ্লিকেশনটা অবশ্যই কোষ বিভাজনের দরকার, মানে এটা না হলে কোষ বিভাজন হবে না। ডিএনএ রেপ্লিকেশন না হলে কোষ বিভাজন হবে না। ডিএনএ রেপ্লিকেশন না হলে কোষ বিভাজন হবে না। ডিএনএ রেপ্লিকেশন না হলে কোষ বিভাজন হবে না। প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে এস ফেজের অবশ্যই কোষ বিভাজন আবশ্যক, মানে এস ফেজটা কোষ বিভাজনের জন্য অবশ্য দরকার। মানে এই ডিএনএ রেপ্লিকেশন, এস ফেজ থেকে ডিএনএ রেপ্লিকেশন, এই ডিএনএ রেপ্লিকেশনটা অবশ্যই দরকার। এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা আসছে দিনাজপুর বোর্ড 17, যশোর বোর্ড 17, বরিশাল বোর্ড 17-তে, এগুলাতে আসছে। সো এইটা তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে এস ফেজের ডিএনএ রেপ্লিকেশনে এই সেল সাইকেলটা আবশ্যক। সেটা একদম সোজা, কারণ তুমি জানো যে ডিএনএ রেপ্লিকেশন কেন জরুরি। কারণ আমরা জানি ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। একটু এটা বোঝার চেষ্টা করো, বইয়ে তো আছে, বা আমি তো বলে দিছি বোর্ড সংখ্যা, এখান থেকে গুছাই লিখতে পারবা। জাস্ট আমার ব্যাখ্যাটা শুনো। সেটা হচ্ছে যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তাই আমরা আশা করতে পারি একটা মাদার বা একটা পিতা থেকে বা একটা মাতৃ থেকে ডিএনএগুলা সন্তান সন্ততিতে কি হয়? ট্রান্সফার হয়। ডিএনএকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। তাই মাদার বা ফাদার যাই বলো, তাদের যে জিনগুলা বা ডিএনএগুলা সেটা তাদের সন্তান সন্ততিতে ট্রান্সফার হইতে হবে। তো এই জন্য ডিএনএ রেপ্লিকেশন হওয়া অবশ্যই জরুরি। কারণ খেয়াল করো, এটা হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে মাতৃকোষ, খেয়াল করো এটা হচ্ছে মাতৃকোষ, এবং মাতৃকোষে আছে ধরো 2টা এভাবে ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের ভিতরে কি থাকে বলো তো? ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ। ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ। ধরো এটা হচ্ছে একটা ডিএনএ, ক্রোমোজোমের ভিতরটাকে হচ্ছে তোমার ডিএনএ। এখন মাইটোসিসের ক্ষেত্রে এই মাতৃকোষটা নর্মালি 2টা অপত্য কোষে পরিণত হবে। এই দেখো, এটা একটা অপত্য কোষ, এটা একটা অপত্য কোষ। এটা হচ্ছে কি? মাতৃকোষ। এগুলো হচ্ছে তোমার অপত্য কোষ। এটা অপত্য কোষ, এটা অপত্য কোষ, এটা অপত্য কোষ, এটা অপত্য কোষ। এখন দেখো মাদারের ডিএনএ আপাতত কয়টা আছে? ক্রোমোজোম 2টা, তাহলে ডিএনএও 2টা, এখানেও ডিএনএ 2টা, এখানে ডিএনএ একটা, এখানে ডিএনএ একটা, তাহলে টোটাল ডিএনএ কয়টা? 2টা। এই দেখো এখানে ডিএনএ একটা, এখানে ডিএনএ একটা। এখন আমরা জানি মাইটোসিসের ক্ষেত্রে এইখানে যতগুলো ক্রোমোজোম থাকে এইখানেও ততগুলো ক্রোমোজোম থাকতে হবে। তাহলে এখানে 2টা ক্রোমোজোম না, তাহলে এখানেও 2টা ক্রোমোজোম থাকতে হবে। এটা তো আমরা মাইটোসিসে পড়ছি। এখানেও 2টা ক্রোমোজোম থাকতে হবে, এটাও তো আমরা মাইটোসিসে পড়ছি। তো খেয়াল করো, এইখানে যেহেতু 2টা ডিএনএ আছে, তাহলে আমরা এটা অবশ্য দরকার যে এখানেও যাতে 2টা ডিএনএ থাকে। দেখো এখানেও যাতে 2টা ডিএনএ থাকে, দেখো এখানে যাতে 2টা ডিএনএ থাকে। এই যে ডিএনএ, এই যে ডিএনএ, এই যে ডিএনএ, এই যে ডিএনএ। তাহলে আমাকে বলো, তাহলে টোটাল কয়টা ডিএনএ হইলো? এখানে ডিএনএ 2টা, তাহলে এখানে ডিএনএ 2টা, এখানেও ডিএনএ 2টা, তাহলে ডিএনএ কয়টা? 4টা। ডিএনএ কয়টা? এখানে 4টা। কিন্তু মাদার সেলে ডিএনএ কয়টা? দেখো মাদার সেল হচ্ছে ডিএনএ 2টা। খেয়াল করছো? এই মাদার সেলে ডিএনএ 2টা, আর এই যে অপত্য কোষগুলো তৈরি হয়েছে এখানে ডিএনএ টোটাল 4টা। তাহলে আমাকে বলো 2টা ডিএনএ কিভাবে 4টা ডিএনএতে কনভার্ট হইলো? নিশ্চয় ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে যেখানে একটা থেকে 2টা হয়। তাহলে আমাকে বলো একটা ডিএনএ থেকে যদি 2টা হয়, 2টা ডিএনএ হয়, তাহলে 2টা থেকে কয়টা হবে? 4টা ডিএনএ হবে। তার মানে এখানে ডিএনএ রেপ্লিকেশন অবশ্যই ঘটতে হবে। যদি এখানে ডিএনএ রেপ্লিকেশন না ঘটে, তাহলে এখানে সমান সমান ডিএনএ যাবে না। দেখো এখানেও 2টা ডিএনএ গেছে, এখানেও 2টা ডিএনএ গেছে। এখন তুমি আমাকে বলো ডিএনএ 2টায় যদি রেপ্লিকেশন না করতো, ডিএনএ রেপ্লিকেশন যদি না হতো, তাহলে এ মাদারের মতো এ 2টা ডিএনএ পাইতো না, এও 2টা ডিএনএ পাইতো না, ডিএনএ সংখ্যা কমে যাইতো। এরকম তো হয় না। মাদারের যে ডিএনএ সেটা অবশ্যই তার সন্তানের কাছে যাইতে হবে।
সন্তানের কাছে ট্রান্সফার হইতে হবে। সো এইখানে যে দুইটা ডিএনএ, এই দুইটা ডিএনএ এখানে থাকতে হবে, এখানে যে দুইটা ডিএনএ, এই দুইটা ডিএনএ এখানে থাকতে হবে। তার মানে এই জায়গায় ডিএনএ রেপ্লিকেশন হইতেই হবে, কারণ ডিএনএ রেপ্লিকেশন যদি না হয় তাহলে দুইটা ডিএনএ থেকে 4টা ডিএনএ আসবে না, আর 4টা ডিএনএ যদি না আসে তাহলে এখানেও দুইটা ডিএনএ পাবো না, এখানেও দুইটা ডিএনএ পাবো না। তার মানে এখানে অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন জরুরি, কারণ ডিএনএ রেপ্লিকেশন না হলে মাইটোসিসের মাধ্যমে যে কোষের সংখ্যাগুলো বৃদ্ধি পায়, প্রত্যেকটা কোষে আমরা ডিএনএ সংখ্যাটা ঠিক রাখতে পারবো না, ডিএনএ সংখ্যাটা ঠিক রাখতে পারবো না। যেমন এই কোষের দুইটা ডিএনএ আছে, তাহলে নতুন যে কোষগুলো আছে ওখানেও দুইটা ডিএনএ থাকতে হবে, এমন না যে ওখানে ডিএনএ একটা হয়ে যাবে। সো এখানে যদি ডিএনএ রেপ্লিকেশন না ঘটতো তাহলে এখানে প্রতিটা কোষের ডিএনএ সংখ্যা আমি ঠিক রাখতে পারতাম না। সো প্রতিটা কোষের ডিএনএ সংখ্যা অবশ্যই ঠিক রাখা জরুরি। সো এখানে যেরকম দুইটা ডিএনএ, এখানেও অবশ্যই দুইটা ডিএনএ থাকতে হবে, এখানেও অবশ্যই দুইটা ডিএনএ থাকতে হবে। তাই ডিএনএ রেপ্লিকেশন অবশ্যই জরুরি, সেটা হচ্ছে দেহকোষের সংখ্যা বৃদ্ধির জন্য। দেহকোষের সংখ্যা বৃদ্ধির জন্য, আমাদের যে বৃদ্ধির জন্য মাইটোসিসের জন্য অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন হওয়া জরুরি। ডিএনএ রেপ্লিকেশন না হলে কোষ বিভাজন কখনো হবে না। মানে ধরো এইটা যদি না হয় তাহলে তুমি এম ফেজে এসেও লাভ নাই, কারণ এম ফেজে এসে তুমি কোষ বিভাজন করতে পারবা না, কারণ তোমার ডিএনএ রেপ্লিকেশন হয় নাই, কারণ তুমি এখানে সমানভাবে ডিএনএ বন্টন করতে পারো নাই। এ সমানভাবে ডিএনএ বন্টন করতে পারে নাই, তখন এ কিন্তু কোষ বিভাজন করতে পারবে না। এটাই হচ্ছে মেইন কথা। এছাড়া যখন বোর্ড বই দেখবা, এটা তো আমি লিখে দিছি, তখন ওখানে এই প্রশ্নটা সলভ করতে পারবা। তো এই সৃজনশীলটা আমি বলে দিছি, কারণ তোমরা অনেকে বলো যে যা পড়াইছেন ওখান থেকে কী রকম প্রশ্ন আসতে পারে। তো গত ক্লাসে আমি যা পড়াইছি এখান থেকে কী রকম প্রশ্ন আসতে পারে সেটাই আমি জাস্ট দেখাইছি। তোমরা আমাকে বলো সৃজনশীলটা বুঝতে পারছো কিনা। এখন আমরা মেইন পড়ায় পড়ে যাব, তোমরা আমাকে বলো সৃজনশীলটা বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে বলো সৃজনশীলটা বুঝতে পারছো কিনা। সৃজনশীলটা পারবা কিনা, বুঝতে পারছো? বোঝাটা হচ্ছে মেইন, পারাটা তো ইজি। বুঝছি স্যার, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তোমাদের অনেকের মনে হয় অ্যাসাইনমেন্ট আছে না আজকে? কি রে, তোমাদের মনে হয় অনেকের অ্যাসাইনমেন্ট আছে না? তোমরা গেছো? অনেকের আজকে ছিল, অনেকের মনে হয় গতকালই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন দেখো আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে কোষচক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়। দেখো এটা মজার। কোষচক্র, আমরা এখন আমাদের মেইন পড়াতে ঢুকে গেছি কিভাবে নিয়ন্ত্রিত হয়। কোষচক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় এটাতে আমরা ঢুকে গেছি। দেখো তোমরা কমেন্ট একটু মানে অবান্তর কমেন্ট করা থেকে বিরত থাকো, ঠিক আছে? যাদের এখন ক্লাস করতে ইচ্ছা করতেছে না তারা চাইলে চলে যেতে পারো, পরে এসে দেখতে পারো, ঠিক আছে? তবে কমেন্টে আজাইরা বা অবান্তর কমেন্ট করে যারা ক্লাস করতেছে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করিও না। এমন হয় তোমাদের কমেন্টের জন্য যারা অ্যাকচুয়ালি ক্লাসটা করতেছে তারা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কারণ তোমাদের কমেন্ট যখন দেখে তারাও এখানে রিপ্লাই দেওয়াতে ব্যস্ত হয়ে যায়। এই রিপ্লাই দিতে গিয়ে আমি কি বলছি তারা সেটা ভুলে যায়। সো এই জন্য যাদের এখন ক্লাস করতে ইচ্ছা করতেছে না বা যাদের অন্য কাজ আছে তোমরা চলে যেতে পারো, কারণ এখানে রেকর্ডের ব্যবস্থা আছে, তোমরা রেকর্ড এসে দেখতে পারবা, ঠিক আছে? তো এগুলো কমেন্টে বলে লাভ হবে না। সো তোমরা সবসময় তোমাদের তো সেন্স আছে, তোমাদের একটা সেন্স আছে, তোমরা বুঝো ভালোভাবে যে কী করতে, তোমরা ডিসিশন নিতে পারো কখন কী করতে হবে। সো এটা আমারও বলার দরকার নেই, তোমরা এখন বাংলা গিয়ে তুমি চলে যেতে পারো। যারা ক্লাস করতেছে ওখানে কমেন্ট করে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করি না। কমেন্ট করলে কী সমস্যা, ওরা তোমার কমেন্টে রিপ্লাই দিবে। সো ওরা যে ক্লাসটা করতেছিল ওরা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে আমার থেকে, তাই না? সো অবান্তর কমেন্ট করিও না। কোষচক্র কীভাবে নিয়ন্ত্রিত এটা আমাকে বুঝতে হবে। আচ্ছা ভাইয়া, নিয়ন্ত্রিত হওয়া মানে কি? একটা এক্সাম্পল দিই। ধর তুমি ড্রাইভিং শিখতেছ, আমরা ড্রাইভিং শিখি না? তো তুমি ড্রাইভিং শিখতেছো কী জন্য? জান তুমি গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণটা ভালোভাবে রাখতে পারো। তো তুমি ড্রাইভিং খুব ভালোভাবে শিখলে, সো তার ভালোভাবে শেখা মানে কি তুমি গাড়ির নিয়ন্ত্রণটা ভালোভাবে রাখতে পারতেছো। সামহাও তুমি যদি গাড়ির নিয়ন্ত্রণটা ভালোভাবে রাখতে না পারো তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক সেমভাবে কোষচক্রটাও কিন্তু নিয়ন্ত্রিত হয়। আমরা দেখবো কীভাবে নিয়ন্ত্রিত হয়। তো সামহাও কোষচক্রটাও যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলেও দুর্ঘটনা ঘটতে পারে, যেরকম তোমার ক্ষেত্রে হতে পারে। ড্রাইভিং করার সময় যদি নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলো তাহলে তুমি দুর্ঘটনা ঘটাইতে পারো। ঠিক কোষচক্রও যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কোষও কিন্তু দুর্ঘটনা ঘটাই ফেলে, সেটা হচ্ছে ক্যান্সার, টিউমার, যেটা আমরা পরে পড়বো। তবে আগে আমরা দেখবো অনিয়ন্ত্রণটা পরে পড়বো, আগে দেখবো কোষচক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, জিনিসটা আগে আরেকটা সিম্পলভাবে বলি। কোষচক্র নিয়ন্ত্রিত হয় দুইভাবে।
একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। জিনিসটা হয়তো বুঝো নাই, তা আমি বোঝাচ্ছি, সমস্যা নাই। ধরো এটা একটা রোবট, এটা একটা কি রোবট, এটা একটা রোবট, ওকে। এই রোবটটাকে তুমি চালাতে চাচ্ছ। প্রথমে এই রোবটটাকে যদি তুমি চালাতে চাও, বাইরে থেকে ধরো একটা রিমোট দিয়ে চালাতে হবে না? এই রোবটটাকে ধরো তুমি যদি চালাতে চাও, বাইরে থেকে একটা রিমোট দিয়ে তো রোবটটাকে চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে দিয়ে রোবটটাকে চালালা। এখন রোবটের ভিতরে তো প্রোগ্রামিংয়ের একটা ব্যবস্থা থাকে, মানে রোবটের ভিতরে একটা প্রোগ্রামিংয়ের ব্যবস্থা থাকে, তাই না? মানে রোবট তৈরি করার হতে ভিতরে অনেক প্রোগ্রামিংয়ের একটা ব্যবস্থা থাকে, এটা তো তুমি বুঝতেই পারতেছ। তো ভিতরে একটা প্রোগ্রামিংয়ের ব্যবস্থা থাকে। তার মানে এই রোবটটা দুইভাবে চলে। একটা হচ্ছে বাইরের দিকে একটা উদ্দীপনা লাগে, এই দেখো এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, আর এটা হচ্ছে প্রোগ্রামিং, ভিতরের দিকে একটু উদ্দীপনা লাগে, এটা হচ্ছে ভেতরের অভ্যন্তরীণ উদ্দীপনা। তার মানে কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়? দুইভাবে নিয়ন্ত্রিত, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। রোবটটাকে তুমি চালাতে হলে বাইরে থেকে একটা কিছু লাগবে, যেটা রোবটটাকে তুমি স্টার্ট করবা, সেটা হচ্ছে রিমোট দিয়ে রোবটটা স্টার্ট করবা, তাহলে এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তারপর রোবটের ভিতরে একটা ফাংশন করে দেওয়া হয়, সেট আপ করে দেওয়া হয়, প্রোগ্রামিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, যেটা অনুযায়ী সে কাজ করতে পারে, মানে ভেতরে একটা ব্যবস্থা থাকে, ওই ভেতরটাকে বলে অভ্যন্তরীণ উদ্দীপনা। আশা করি বুঝতে পারছো। মানে আমি যদি বলি রোবটটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, তা আমি বলবো রোবটটা দুইভাবে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে বাইরের দিক দিয়ে রিমোট দিয়ে, আর একটা হচ্ছে ভিতরের দিক দিয়ে প্রোগ্রামিং দিয়ে, দুইভাবে নিয়ন্ত্রিত। ঠিক সেমভাবে কোষচক্রও কি হয়, দুইভাবে নিয়ন্ত্রিত। একটা হচ্ছে বাইরের দিক দিয়ে বাহ্যিক উদ্দীপনা দিয়ে, আর একটা হচ্ছে সেলের ভিতরের দিক দিয়ে অভ্যন্তরীণ উদ্দীপনা দিয়ে। তো প্রথমে আমি এটাই বুঝাবো বাহ্যিক উদ্দীপনাটা কি। প্রথমে আমি এই বাহ্যিক উদ্দীপনাটা তোমাকে একটু বুঝাবো, একটু মনোযোগ দাও, একদম ইন্টারেস্টিং একটা জিনিস, মনোযোগ দাও। যারা টেনে টুনে পাস করতে চাও বা বেসিক ক্লিয়ার করতে চাও না, তাদের আমার কিছু বলার নেই। বাহ্যিক উদ্দীপনাটা দেখো, বাহ্যিক উদ্দীপনাটা কি, সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা লাইক তোমার গুতা দেওয়া টাইপসের। ধরো তুমি কাজ করতেছো না, ধরো তুমি অকর্মা, তুমি অকর্মা, ধরো আমাকে একটা কাজ করতে দেওয়া হয়েছে, আমি কাজটা করতেছি না। তো বাইরে থেকে একজন আমাকে গুতা দিচ্ছে, কি রে কাজ করতেছ না, কাজটা কর। বাইরে থেকে একজন আমাকে কি দিচ্ছে, গুতা দিচ্ছে। গুতা তো বুঝো তাই না? এভাবে কলম দিয়ে গুতা দিচ্ছে, কি রে কাজ করতেছ না কেন, কাজটা কর, কাজটা কর। এই যে বাইরের থেকে যে আমাকে গুতাটা দিচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। আমি নর্মালি অকর্মা একজন মানুষ, তুমিও অকর্মা, কেউ কিছু না বললে কাজ করতে চাও না। সো আমাকে বাইরের থেকে একজনে গুতা দিচ্ছে, কিরে কাজটা করতে হচ্ছে না কেন, কাজটা কর। এই যে বাইরে থেকে গুতা দিচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। ঠিক সেমভাবে সেলও কিন্তু অকর্মা, সেলও কিন্তু তার কোষচক্রটা শুরু করতে চায় না সহজে, তাকে গুতা দিতে হয়, গুতা দিলে সে কোষচক্রটা শুরু করবে। ওই গুতা দেওয়াটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তার মানে ধরো এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের একটা সেল। এই সেলটা হচ্ছে অকর্মা, এই সেলটা হচ্ছে অকর্মা, সে কোষ চক্র শুরু করতে চাচ্ছে না, সে বিভাজিত হতে চাচ্ছে না। কোষ চক্র শুরু না হলে তো বিভাজিত হবে না, কারণ অ্যাম্পেস হবে না। সে অকর্মা, তাকে গুতা খাওয়াইতে হবে, গুতা দিতে হবে। এখন গুতাটা দিবে কেউ একজন। সেটা হচ্ছে সাপোজ একটা উদাহরণ দিই, তোমার বডিতে ভাইরাস ব্যাকটেরিয়া, অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া দিনে দুপুরে প্রবেশ করে। আমরা জানি যে আমাদের বডির ভিতরে কিন্তু অসংখ্য জীবাণু প্রবেশ করে, সেটা ভাইরাস এবং সেটা ব্যাকটেরিয়াও। তো তোমার বডিতে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো প্রবেশ করতেছে। এখন বলো তো, এই সকল জীবাণু তো তোমার বডির ভিতরে থাকে, তো এগুলোকে মারতে হবে না? এগুলোকে মারে কে বলো তো? ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোকে কে মারে? এগুলোকে মারে ইমিউনোসেল। তো সাপোজ এটা হচ্ছে একটা ইমিউনোসেল, এগুলোকে মারে কে? ইমিউনোসেল। এগুলোকে মারে কে? ইমিউনোসেল। তো এগুলোকে মারতে হলে ইমিউনোসেল লাগবে না, কারণ ইমিউনোসেল তো ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মারে। তার মানে এখন ভাইরাস ব্যাকটেরিয়া তো ভাই লক্ষ লক্ষ, তার মানে আমার ইমিউনোসেলও লাগবে লক্ষ লক্ষ, আমার ইমিউনোসেলও লাগবে লক্ষ লক্ষ। কিন্তু এটা তো ভাই একটা ইমিউনোসেল, তার মানে একটা থেকে অসংখ্য ইমিউনোসেল তৈরি হতে হবে। তার মানে এটার কোষচক্র শুরু করে এটাকে বিভাজিত হবে। মানে ধরো এটা একটা ইমিউনোসেল না, এখান থেকে দুইটা ইমিউনোসেল তৈরি হতে হবে, দুইটা থেকে চারটে ইমিউনোসেল তৈরি হতে হবে। কেন তৈরি হতে হবে বলো তো? ওই ভাইরাস ব্যাকটেরিয়া, লক্ষ লক্ষ ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে যে এগুলোকে মারার জন্য। তার মানে কোষ বিভাজন হইতে হবে না, মানে এর কোষচক্রটা শুরু করতে হবে না। তো কিন্তু এ তো অকর্মা, বলছি না অকর্মা, একে একটু গুতা খাওয়াইতে। এখন গুতা খাওয়াবে কে জানো? গুতা খাওয়াবে হচ্ছে বাহ্যিক উদ্দীপনাতে, গুতা খাওয়াবে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর,
অথবা হরমোন, গ্রোথ ফ্যাক্টর অথবা হরমোন এসে এই সেলটারে গুতা দিবে, এ তুই বিভাজিত হ, বলবে যে এই তুমি বিভাজিত হও, ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে, এদেরকে মারতে হবে, তোমার সংখ্যা বাড়াও, লক্ষ লক্ষ ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে, তাদেরকে মারতে হবে, তুমি তোমার সংখ্যাটা বাড়াও। কে গুতা দিবে? গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন। এই যে গ্রোথ ফ্যাক্টর বা হরমোন যে গুতা দিল, এটাকেই বলা হয় বাহ্যিক উদ্দীপনা। গ্রোথ ফ্যাক্টর বা হরমোন যে গুতা দিল সেলটারে, এটারে বলে বাহ্যিক উদ্দীপনা। এই গুতা ধরো ইমিউনোসেলের ক্ষেত্রে কে গুতাটা দিবে? এই ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি মানে বুঝো? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিবে। তাহলে শ্বেত রক্তকণিকা একটা কি তৈরি করে দিবে? গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিবে, যখন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকবে। এই গ্রোথ ফ্যাক্টরটা এই সেলকে গুতা দিতে আসবে। দেখো প্রতিটা সেলে একটা কি থাকে, এভাবে একটা রিসেপ্টর প্রোটিন থাকে, এটাকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। এটাকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। ভাই বুঝতেই পারতেছ, রিসেপ্টর মানে হচ্ছে এটা রিসিভ করবে, যারা রিসিভ করে তাদেরকে বলা হয় রিসেপ্টর। তাহলে এ কিছু একটা রিসিভ করবে। কি রিসিভ করবে? এই গ্রোথ ফ্যাক্টরটা রিসিভ করবে, কারণ গ্রোথ ফ্যাক্টর একে এসে গুতা দিবে। দেখো গ্রোথ ফ্যাক্টর আসতেছে, এই গ্রোথ ফ্যাক্টর এসে এইখানে বসলো, এই রিসেপ্টর প্রোটিনে বসলো, এটাই হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। যখনই গ্রোথ ফ্যাক্টরটা রিসেপ্টর প্রোটিনে এসে বসলো, সাথে সাথে সে একটা এদিক দিয়ে সিগন্যাল পাঠাবে ওকে, যে এই তুমি বিভাজিত হও, কারণ আমার বডিতে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে গেছে, তুমি তোমার সংখ্যা বাড়াও, তুমি তোমার কোষচক্র শুরু করে দাও, তুমি তোমার কোষচক্র শুরু করে দাও, তুমি তোমার কোষচক্র শুরু করে দাও, কারণ তোমাকে বিভাজিত হতে হবে, অসংখ্য ইমিউনিসেল তৈরি করতে হবে। তাহলে প্রথমে সে ছিল অকর্মা, আমার মতো তোমার মতো। শ্বেত রক্তকণিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিছে, গ্রোথ ফ্যাক্টরটার এই সেল ইমিউনোসেলের রিসেপ্টর প্রোটিনে বেশে একে গুতা দিছে, মানে বলছে কাজটা করো, সিগন্যাল দিছে কোষচক্র শুরু করে দিতে। এটাই হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। তার মানে বাহ্যিক উদ্দীপনা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর বা হরমোনও হতে পারে, একটা গ্রোথ ফ্যাক্টর বা হরমোন লাগে, যেটা একটা সেলের রিসেপ্টর প্রোটিনে এসে বেশে সেলকে গুতা দেয়, সেলকে উস্কে দেয় বিভাজিত হওয়ার জন্য বা কোষচক্র শুরু করে দেওয়ার জন্য। তো গ্রোথ ফ্যাক্টর আসছে, কোষচক্র শুরু হয়ে গেছে, স্টার্ট হয়েছে। আস্তে আস্তে জি1 থেকে এসে যাবে, এস থেকে পি জি2তে যাবে, জি2 থেকে এমে যাবে। তাহলে কোষচক্র স্টার্ট হওয়াটা তো জরুরি। ওই যে আমি রোবটটাকে স্টার্ট করছি কি দিয়ে? রিমোট দিয়ে। তাহলে এখানেও সেমভাবে কোষচক্রটা স্টার্ট করছে কে? জিএফ বা হরমোন। আর জিএফ বা হরমোনগুলো আসছে এখন একটা জায়গা থেকে আসবে, যেমন এই ক্ষেত্রে ডাব্লিউবিসি থেকে আসছে। সাপোজ এটা যদি ইমিউনোসেল না হয়ে এরকম হয়, ধরো এটা হয়ে গেল আমাদের আরবিসি। আরবিসি মানে বুঝো? আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। তোমরা জানো আমাদের বোন মেরুকে বলা হয় অস্থিমজ্জা। বোন মেরুতে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হয়, এটা তো জানো। বোন মেরুতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তোমাদের তো রক্ত চ্যাপ্টারটা হচ্ছে না, তো ওখানে তো পড়ছো। সো বোন মেরুতে কি হয়? আরবিসি তৈরি হয়। তো তোমরা জানো যে একজন মানুষ 3 থেকে 4 মাস পর পর রক্ত দিতে পারে। তো ধরো একজন মানুষ এক রক্ত দিল, সে আবার 3 মাস পর দিতে পারবে। তা 3 মাস পর কেন দিবে? কারণ 3 মাসের মধ্যে আবার নতুন লোহিত রক্তকণিকা তৈরি হবে। তার মানে লোহিত রক্তকণিকাও কিন্তু অসংখ্য তৈরি হইতে হবে। তো এই আরবিসি থেকে অসংখ্য লোহিত রক্তকণিকা তৈরি হইতে হবে। কিন্তু এই যে বললাম এই আরবিসিটা হচ্ছে অকর্মা। একে যদি গুতা না খাওয়াও এ কাজ করবে না। গুতা খাওয়াবে কে? গুতা খাওয়াবে হচ্ছে কিডনি। আমাদের যে কিডনি আছে, এই কিডনি কি করবে? একটা হরমোন তৈরি করবে। কি তৈরি করবে? একটা হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। এই হরমোনটা এই জায়গায় এসে বসবে, রিসেপ্টর প্রোটিনে এসে বসবে, একে সিগন্যাল দিবে, গুতা দিবে, এই আরবিসি তুমি বিভাজিত হও, তুমি তোমার কোষচক্র শুরু করো। আরবিসির অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। তাই এই হরমোনটার নাম হয়েছে এরিথ্রোপয়েটিন। দেখো এরিথ্রো এই হরমোনটা যেহেতু এরিথ্রোসাইটকে কোষচক্র শুরু করার নির্দেশ দেয়, তাই এই হরমোনটার নাম সেরকমই হয়েছে, এরিথ্রোপয়েটিন হরমোন। তার মানে বাহ্যিক উদ্দীপনা বুঝতে পারছো? ইট সিমস লাইক গুতা দেওয়া। বাহ্যিক উদ্দীপনা মানে কি? গুতা দেওয়া। তোমরা আমাকে একটু বলো তো বাহ্যিক উদ্দীপনাটা বুঝছো কিনা?
তোমরা আমাকে একটু বলো বাহ্যিক উদ্দীপনাটা বুঝতে পারছো না, একদম সোজা না, গুঁতা দিবে, তুমি কাজ করতে চাচ্ছ না, কেউ একজন এসে তোমার গুঁতা দিবে, কাজ কর কাজ কর, কাজটা শুরু কর ভাই, কাজটা শুরু কর, গুঁতা দিবে, এটাই হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। ক্লিয়ার ক্লিয়ার, বুঝছি, দেখো দেখো বুঝছি, খুব সুন্দর করে বুঝতে হবে, বুঝলে হবে না বইয়ের লাইন পড়ে বুঝলে হবে না, জিনিসটাকে সুন্দরভাবে বুঝতে হবে অ্যাকচুয়ালি কী বুঝাতে যাচ্ছে। বুঝছি ভাইয়া, ধন্যবাদ, সব ক্লিয়ার। তাহলে বাহ্যিক উদ্দীপনা বুঝছো? আচ্ছা ঠিক আছে, এ অকর্মা এ কাজ শুরু করছে, কিন্তু কাজ শুরু করতে হইলেও তো একটা মানে কাজটা যা শুরু করছে সেটা তো রানিং অবস্থায় থাকতে হবে। কি মনে হয় তোমাকে আমি একটা কাজ দিলাম, কাজটা তুমি শুরু করছো, বাট কাজটা তো রানিং অবস্থায় থাকতে হবে, তারপর তুমি জিনিসটা শেষ করতে পারবা। তো এই জন্য এবার লাগবে অভ্যন্তরীণ উদ্দীপনা, যেটা আমি রোবট দিয়ে বুঝাচ্ছি। রোবটের ভিতরে একটা প্রোগ্রামিং করে দেওয়া হয় যেটা ভিতরে, তো ওভাবে রোবটটা কাজ করতে পারে। তো বাহ্যিক উদ্দীপনার পর আমার যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে কি বলতো, অভ্যন্তরীণ উদ্দীপনা। এই জিনিসটা হচ্ছে মারাত্মক বেসিক আছে, এই অভ্যন্তরীণ উদ্দীপনাতে মারাত্মক বেসিক আছে। অভ্যন্তরীণ উদ্দীপনাটা কি এটা ভালোভাবে বুঝতে হবে। অভ্যন্তরীণ উদ্দীপনা রোবট দিয়ে আমি বুঝাইছি যে রোবটের ভিতরে একটা প্রোগ্রামিংয়ের ব্যবস্থা থাকে, রোবটের ভিতরে একটা প্রোগ্রামিং ব্যবস্থা, সেটা দিয়ে সে কাজ করতে পারে। তেমনি সেল সাইকেলও ভিতরে একটা একটা সেলের ভিতরে অভ্যন্তরীণ উদ্দীপনা কাজ করে, যেটার মাধ্যমে সে বিভিন্ন ফেজে যেতে পারে। দ্যাট মিনস অভ্যন্তরীণ উদ্দীপনা মানে কি, যে এটির মাধ্যমে একটু লিখতে পারো, এটির মাধ্যমে একটি সেল বিভিন্ন ধাপ অতিক্রম করে, একটি সেল কোষ চক্রের, লিখো, কোষ চক্রের ইন্টারফেস দশা পার করে, কোষ চক্রের ইন্টারফেস দশা পার করে এম ফেসে গিয়ে বিভাজিত হয়, এম ফেসে গিয়ে বিভাজিত হয়। এই যে ফাইনাল যে একটা অ্যাকশন, আমরা জানি একটা সেল বিভাজিত হবে, তো বিভাজিত হলে তো পুরো ইন্টারফেসটাকে অতিক্রম করতে হবে। প্রথমে G1, তারপর S, তারপর M2, তারপর হচ্ছে G2, তারপর গিয়ে M এ গিয়ে বিভাজিত হবে, তাই না? তোমার কি মনে হয় কোষ চক্র শুরু হয়েছে, তার মানে শুরু হওয়া মানে কি প্রথমে আসছে G1, প্রথমে একটা সেলকে G1 এ থাকবে, G1 থেকে তাকে কই যেতে হবে S এ, S থেকে কই যেতে হবে G2 তে, দেন G2 থেকে ফাইনালি কোথায় যাবে, M এ যেতে হবে। এই যে ইন্টারফেস দশাটা সে পার করতেছে, এই ইন্টারফেস দশাটা সে পার করে অভ্যন্তরীণ উদ্দীপনার সাহায্যে, এটা একটু লিখো, এটা আমি এখন মুছে দিচ্ছি, এই জিনিসটা লিখো। এটির মাধ্যমে একটি সেল কোষ চক্রের ইন্টারফেস দশা পার করে এম ফেজে গিয়ে বিভাজিত হয়। দেখবো এটা কিভাবে হয়, এখন দেখবো এটা কিভাবে হয়। তোমরা অনেকে সিডিকে বুঝো না, আজকে সিডিকে বুঝে যাবা, অনেকে সিডিকে সাইক্লিং এগুলো বুঝো না, তাই না? আজকে বুঝে যাবা। দেখো অভ্যন্তরীণ লিখছো, তাহলে আমি মুছে দিই, ওকে ওকে, মুছে দিই। এবার আসো অভ্যন্তরীণ উদ্দীপনা কিভাবে হয়। অভ্যন্তরীণ উদ্দীপনার জন্য মেইন যে ফ্যাক্টর, মেইন যে নাটের গুরু, সেটার নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। খেয়াল করো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটার নাম হচ্ছে কি, নাটের গুরু, যে সব কিছু নিয়ন্ত্রণ করবে, ওর নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এটাকে সংক্ষেপে বলে সাইক্লিন দিয়ে সি, ডিপেন্ডেন্ট দিয়ে ডি, কে দিয়ে কাইনেস দিয়ে কে, তাহলে এটাকে সংক্ষেপে বলে সিডিকে। হোয়াট ইজ সিডিকে? সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এখন তোমরা এই কথাটা বইয়ে পাবা, বাট এই কথাটা তোমরা বুঝো না, এই জিনিসটা আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। কাইনেস কথাটার শেষে এস কথাটা আছে, দেখতে পাচ্ছ এস, মনে রাখবা কোনো কিছুর নামের শেষে যদি এস, এস কথাটা শুনো, মনে রাখবা এটা একটা এনজাইমকে বোঝাচ্ছে। তার মানে নামের শেষে যদি ASE কথাটা থাকে, বা এস, বাংলায় বলে এস কথাটা যদি থাকে, মনে রাখবে এটা একটা এনজাইমকে বোঝাচ্ছে। তার মানে তুমি দেখো এখানে ASES আছে না, তার মানে সিডিকে হচ্ছে একটা এনজাইম, তার মানে সিডিকে হচ্ছে কি একটা এনজাইম। দেখো নামের শেষে এস, মনে রাখবা নামের শেষে যদি এস থাকে ওটা একটা এনজাইমকে বোঝায়। কি বোঝায়? একটা এনজাইমকে বোঝায়। তার মানে সিডিকে হচ্ছে একটা এনজাইম। আচ্ছা ভাই, কী ধরনের এনজাইম? মনে রাখবা কাইনেস শব্দটা যেখানে শুনবা, মনে রাখবা এর কাজ হচ্ছে কোনো একটা পদার্থে ফসফেট গ্রুপ অ্যাড করা। খেয়াল করো, কাইনেস এনজাইমটার নাম যে জায়গায় শুনবা, এর একটাই কাজ, সেটা হচ্ছে কোনো একটা পদার্থে ফসফেট যুক্ত করা বা কোনো পদার্থ থেকে ফসফেট বাদ দেওয়া। ফসফেট যুক্ত করা, ফসফেট তো তোমরা চিনো, PO4, তোমরা ফসফেট চিনো না, PO4। তার মানে কাইনেস এনজাইমের কাজ কি বলো তো?
কোনো একটা পদার্থে সে সবসময় ফসফেট গ্রুপ যুক্ত করবে, এটা মনে রাখবা। তাহলে প্লাস পি দিয়ে আমি কি বোঝাচ্ছি, কোনো একটা পদার্থে সে ফসফেট গ্রুপ যুক্ত করবে। তার মানে এখন বুঝতে পারছো সিডিকে কি, সিডিকে হচ্ছে একটা এনজাইম। কেন? কারণ নামের শেষে এজ আছে এবং এটার কাজ হচ্ছে, কাইনেজ শব্দটা যেখানে শুনবে মনে রাখবে, এর কাজ হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত করা অথবা বাদ দেওয়া। হয় যুক্ত করবে, না হলে বাদ দিবে। এই ক্ষেত্রে যুক্ত করবে, তাই প্লাস পি দিলাম। পি দিয়ে ফসফেট, পি দিয়ে ফসফেট, প্লাস দিয়ে বুঝাইছি যুক্ত করবে। পি দিয়ে ফসফেট, প্লাস দিয়ে বুঝাইছি যুক্ত করবে। এতটুকু বুঝছো? এখন ভাইয়া আরেকটু ক্লিয়ার করেন। আচ্ছা ক্লিয়ার করি। মনে রাখবা এই সিডিকেটা আমাদের সেলে এমনিতেই থাকে, মানে এটা জন্ম থেকেই থাকে, জন্ম থেকেই প্রতিটা সেলে সিডিকে থাকে। তাই আমি একটা কথা এখানে লিখতে পারি, সিডিকে অলওয়েজ প্রেজেন্ট, অলওয়েজ প্রেজেন্ট কোথায়? ইন সেল, অলওয়েজ প্রেজেন্ট ইন সেল। তোমার সেলে থাকবেই, এটা তৈরি হতে হবে না, এটা তোমার জন্ম থেকেই থাকবে। বাট 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 ইনঅ্যাক্টিভ, বাট ইনঅ্যাক্টিভ মানে এই সিডিকেটা তোমার জন্ম থেকে তোমার প্রতিটা সেলেই থাকবে। সো লিখছি অলওয়েজ প্রেজেন্ট ইন সেল বাট ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। তাহলে এটা একটা সমস্যা না? তোমার সেলে আছে বাট ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তার মানে আমার কাজ হচ্ছে এই সিডিকে অ্যাক্টিভ করা। কারণ এ হচ্ছে নাটের গুরু, একটু লিখো, এটা লিখতে পারো, এ হচ্ছে তোমার নাটের গুরু। নাটের গুরু মানে বুঝো, যার কারণেই সব কিছু হয়, বা যে হচ্ছে সব কিছুর মূলে, নাটের গুরু, যে সব কিছুর মূলে কোষচক্রটা নিয়ন্ত্রিত হয় মূলত এর কারণে। এ ব্যাখ্যা করছে এই জিনিসটা কি, তারপর এ সবসময় তোমার সেলে থাকবে বাট ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে। তার মানে একে আমাকে কি করতে হবে বলো তো? অ্যাক্টিভ করতে হবে না ভাইয়া, একে আমাকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে না? তো অ্যাক্টিভ করতে হলে কি লাগবে জানো? অ্যাক্টিভ করতে হলে আমি মুছে দিব, তোমরা আমার সাথে সাথে নোট করো, আমি আবার মুছে দিব। অ্যাক্টিভ করতে হলে এর একটা প্রোটিন লাগবে, প্রোটিনটা এর নামেই আছে, দেখো নামটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট, এর নামেই প্রোটিনটার উল্লেখ আছে। তার মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট মানে কি? এই প্রোটিনটা, এই এনজাইমটা সাইক্লিন প্রোটিনের উপর ডিপেন্ড করে। দেখো এই এনজাইমটা সাইক্লিন ডিপেন্ডেন্ট, তার মানে সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভর করা। তার মানে এই এনজাইমটা একটা প্রোটিনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সাইক্লিন। তার মানে এ অলওয়েজ প্রেজেন্ট ইন সেল বাট ইনঅ্যাক্টিভ। একে অ্যাক্টিভ করার জন্য আমাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ এ হচ্ছে নাটের গুরু, বললাম না নাটের গুরুকে অ্যাক্টিভ করতে হয়। তো একে অ্যাক্টিভ করার জন্য আমার লাগবে সাইক্লিন প্রোটিন। তাই তোমার সেলে স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হবে, স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হবে একে অ্যাক্টিভ করার জন্য। তাহলে দেখো তোমার সেলে কিন্তু সাইক্লিন প্রোটিন আগে থেকে থাকে না, এটা তৈরি হতে হবে কার জন্য? এই সিডিকে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করার জন্য, নাটের গুরুকে অ্যাক্টিভ করতে হয়। সো এই জন্য আমার সেলে প্রতিটা ধাপে স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হবে, নামেই দেখা আছে দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট, সাইক্লিনের উপর নির্ভর করে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হওয়ার জন্য। এই জন্য কোষচক্রের বিভিন্ন ফেজে দেখবা এই সাইক্লিন প্রোটিনটা তৈরি হবে। কেন? কারণ সাইক্লিন প্রোটিনটা যখন তৈরি হয় তখন এটা এই সিডিকের সাথে, এটা হচ্ছে সিডিকের সাথে এভাবে সাইক্লিন প্রোটিনটা যুক্ত হয়ে, সিডিকে স্পেসিফিক সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়ে বা যুক্ত হয়ে, এভাবে যুক্ত হয়ে একটা সিডিকে সাইক্লিন কমপ্লেক্স তৈরি করে ফেলে, সিডিকে সাইক্লিন কমপ্লেক্স তৈরি করে ফেলে। আর তখনই এই সিডিকেটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যায়। তার মানে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করতে হলে অবশ্যই তোমার একটা নির্দিষ্ট স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হতে হবে, যেটা এই সিডিকের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে ফেলবে এবং একে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে ফেলবে। এখন নাটের গুরু অ্যাক্টিভ হয়ে গেছে না? নাটের গুরু যখন অ্যাক্টিভ হয়ে যায় এখন সেল সাইকেলটা চলতে থাকবে, মানে একটা সেল G1 থেকে এস থেকে G2 থেকে MH যাওয়া শুরু করবে। আচ্ছা এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো তো, এতটুকু বুঝছো কিনা আমাকে জাস্ট একটু কমেন্টে বলো, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আরেকবার প্লিজ, আচ্ছা বলতেছি, সিডিকে তোমার শরীরে
সেলে থাকবে। দেখো অলওয়েজ প্রেজেন্ট বলছি, ইংলিশটা বুঝো, অলওয়েজ প্রেজেন্ট ইন সেল বাট ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হলে তো হবে না, অ্যাক্টিভ হইতে হবে, কারণ এ হচ্ছে নাটের গুরু। একে অ্যাক্টিভ করবে কে বলো তো? স্পেসিফিক সাইক্লিন প্রোটিন, যেটা তোমার বডি সেলে থাকবে না, এটা তৈরি হইতে হবে। তৈরি হয়েছে না? তৈরি হয়েছে, এবার এটাই সিডিকের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করেছে, তখন এটাই সিডিকে অ্যাক্টিভ করে দিচ্ছে, সোজা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে ফেলছে, সোজা নাটের গুরু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝা গেছে এতটুক? আচ্ছা 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 বুঝছি। এখন দেখো সিডিকের কাজ কি বলতো? এই সিডিকে কমপ্লেক্সটা, এই সিডিকে সাইক্লিন কমপ্লেক্সটা, এই সিডিকে সাইক্লিন কমপ্লেক্স যেটা দেখতে পাচ্ছ, এটা বলছি আমি কোনো একটা পদার্থে গিয়ে ফসফেট গ্রুপ যুক্ত করে। দেখো এটা হচ্ছে একটা পদার্থ, এটা হচ্ছে এ হচ্ছে একটা পদার্থ। এই সাইক্লিন সিডিকে কমপ্লেক্সটা এই এ পদার্থে একটা ফসফেট গ্রুপ যুক্ত করবে। এই দেখো প্লাস পি দিয়ে কি বোঝাচ্ছি? একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। মনে রাখবা, এরকম যদি কোনো একটা পদার্থে গিয়ে ফসফেট গ্রুপ যুক্ত করে, ওই প্রসেসটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মনে রাখবা, সিডিকে সাইক্লিন কমপ্লেক্সের কাজই হচ্ছে এই প্লাস পি মানে ফসফেট গ্রুপ কোনো একটা পদার্থে যুক্ত করা। সাপোজ এ হচ্ছে একটা পদার্থ, তার মানে সাইক্লিন সিডিকে কমপ্লেক্স এই এ পদার্থে একটা ফসফেট গ্রুপ যুক্ত করবে। আর মনে রাখবা, কোনো একটা পদার্থে যদি ফসফেট গ্রুপ যুক্ত করা হয়, ওই প্রসেসটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন দিয়ে বোঝাচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত করা হয়েছে বা ফসফেট গ্রুপ অ্যাড করা হয়েছে, এটাকে বলে ফসফোরাইলেশন। তাই তোমাদের বই এরকম একটা লাইন পাবা, সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে, এরকম একটা লাইন পাবা। তোমরা পাবাই, তোমরা পড়লেই পাবা সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। এখন বুঝছো যে সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে বলতে কি বোঝানো হয়েছে? এখন বুঝছো সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে বলতে কি বোঝাতে হচ্ছে? সেটা হচ্ছে এই সিডিকে সাইক্লিন কমপ্লেক্স কোনো একটা পদার্থে ফসফেট গ্রুপ যুক্ত করবে, আর এই ফসফেট গ্রুপ যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। তাই বইয়ে এরকম একটা লাইন লিখছে, সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। আই হোপ তোমাদেরকে বুঝাইতে পারছি বইয়ে কেন এই লাইনটা লিখছে, সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে। এই বইয়ে এই লাইনটা কেন লিখছে? কারণ আমি বলতেছি এই সিডিকে সাইক্লিন কমপ্লেক্স কোনো একটা পদার্থে ফসফেট গ্রুপ যুক্ত করবে, আর ফসফেট গ্রুপ যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন, যেটা তোমরা একটু পরে দেখতে পাবা, একটু পরে সেল সাইকেল নিয়ন্ত্রণ করার সময় দেখতে পাবা। আই হোপ এই জিনিসটা একদম ইজি, বুঝতে পারছো? এইবার আসো ভাই, আমরা নাটের গুরু সব বুঝে গেছি, নাটের গুরু সব বুঝে গেছি। তাহলে এবার ভাই একটু দেখান যে বিভিন্ন ধাপে আপনি যে বলেন, যে আপনি যে বলছিলেন যে এটা যদি সেল হয় আমাদের, এটা যদি আমাদের একটা সেল হয়, এটার বলছেন এই জায়গাটাকে বলছেন আপনি এমফেস, এই জায়গাটাকে বলছেন আপনি এমফেস, এই জায়গাটাকে আপনি বলছেন G2, এই জায়গাটাকে বলছেন আপনি S, আর এই জায়গাটাকে আপনি বলছেন G1। এতটুকু তো আপনি বলছেন, এই জায়গাটাকে বলছেন আপনি G1। আবার এটাও বলছিলেন, নেক্সট প্রিভিয়াস ক্লাসটা বলছি, এই জায়গায় একটা চেক পয়েন্ট থাকে, এই জায়গায় একটা চেক পয়েন্ট থাকে, আপনি এগুলো সব বলছিলেন গত ক্লাসে। আবার এই জায়গায় একটা চেক পয়েন্ট থাকে, গত ক্লাস যারা করে নেই তারা হয়তো জিনিসটা বুঝতেছো না। আপনি এই চেক পয়েন্টটাকে বলছিলেন G1S চেক পয়েন্ট, এটাকে বলছিলেন G1S চেক পয়েন্ট। কেন বলছিলেন? কারণ এটা G1 আর S এর মাঝখানে থাকে। আপনি এটাকে বলছিলেন G2M চেক পয়েন্ট। কেন এটাকে G2M চেক পয়েন্ট বলছিলেন? কারণ এটা G2 আর M এর মাঝখানে থাকে। আর আপনি এটাকে বলছিলেন স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্ট। কেন এটাকে স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্ট বলছিলেন? কারণ হচ্ছে এটা মাইটোসিসের আগে থাকে, মানে এটা চেক করে এই ধাপ মাইটোসিসে যাওয়ার আগে স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে কিনা, তাই এটাকে বলা হয় স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্ট। এভাবে চেক পয়েন্টগুলো থাকে। এবার আপনি আমাকে বলেন তো, একটা সেল কীভাবে G1 থেকে S এ যাবে? অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে। S থেকে G2 যাবে, G2 থেকে M এ যাবে। তো এটা নাটের গুরু কে বলছি বলো তো? সিডিকেটা তোমার সেলের ভিতর থাকে, নাটের গুরু কে? সিডিকে। তাহলে সিডিকে নিয়ন্ত্রণ করবে, সেলের মুভমেন্টটা নিয়ন্ত্রণ করবে কে? সিডিকে। তাহলে নাটের গুরু তোমার বডিতে কিন্তু থাকে, তৈরি হইতে হবে না। দেখো নাটের গুরু কিন্তু প্রতিটা এলাকায় থাকে, ওকে আসতে হয় না বাইরে থেকে, সে অটোমেটিক ওখানে থাকে, ঠিক আছে? নাটের গুরু সবসময় থাকবে, মানে সিডিকে তোমার সেলে থাকবে। তো শুরু হবে কোত্থেকে বলো তো? G1 থেকে। এই G1-এ এক ধরনের সিডিকে থাকে তোমার বডিতে, এই G1-এ এক ধরনের সিডিকে থাকে, এটাকে বলা হয় CDK4। আরেকটা সিডিকে থাকে, এটাকে বলা হয় CDK2। তার মানে সিডিকে দুইটা, একটা হচ্ছে CDK4 আর একটা হচ্ছে CDK2, নাটের গুরু। এটা G1-এ থাকবে। এবার এই সিডিকে থাকলেও এটা আসছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। একটু আগে যে কথাগুলো লিখে দিছি সেটা এখানেই অ্যাপ্লাই করতেছি। এই সিডিকেটা আছে, ঠিক আছে, বাট ইনঅ্যাক্টিভ। আপনি বলছেন এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, আপনি বলছেন এটা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে। একে অ্যাক্টিভ করার জন্য একটা সাইক্লিন প্রোটিন তৈরি হবে,
তার মানে সিডিকে 4 কে অ্যাক্টিভ করার জন্য একটা সাইক্লিন প্রোটিন তৈরি হবে, সিডিকে 2 কে অ্যাক্টিভ করার জন্য আরেকটা সাইক্লিন প্রোটিন তৈরি হবে। তার মানে এই জায়গায় একটা সাইক্লিন প্রোটিন তৈরি হবে, এটাকে বলবো আমরা সাইক্লিন ডি। এই জায়গায় একটা সাইক্লিন প্রোটিন তৈরি হবে, এটাকে আমরা বলবো সাইক্লিন ই। মনে রাখবা সাইক্লিনটা তৈরি হয়েছে, সিডিকে তৈরি হয়নি। সিডিকে হচ্ছে নাটের গরু, সে এখানেই থাকে, বাট সাইক্লিনটা তৈরি হয়েছে একে অ্যাক্টিভ করার জন্য, কারণ ওটা ইনঅ্যাক্টিভ অবস্থা ছিল। এখন সাইক্লিন ডি তৈরি হয়েছে, এটা এর সাথে যুক্ত হয়েছে, একে অ্যাক্টিভ করে ফেলছে। সাইক্লিন ইটা এখানে যুক্ত হয়েছে, এটা এর সাথে যুক্ত হয়েছে, একে অ্যাক্টিভ করে ফেলছে। আচ্ছা ভাই, এই দুইটাকে অ্যাক্টিভ করলে কাজটা কি? এই দুইটা যখন অ্যাক্টিভ হয়ে গেছে, এরা একটা কাজ করতে পারবে। এর একটা মারাত্মক প্রোটিন যেটার নাম হচ্ছে আরবি প্রোটিন, একটা মারাত্মক প্রোটিন যেটার নাম হচ্ছে আরবি প্রোটিন। এখন আরবি প্রোটিনের কাজ হচ্ছে, একটু লিখো, এই আরবি প্রোটিনের কাজ হচ্ছে অ্যাক্টিভ থেকে, একটু লিখো আমার সাথে সাথে, অ্যাক্টিভ থেকে সেলকে G1S চেক পয়েন্টে থামাই দেয়, G1S চেক পয়েন্টে থামাই দেয়, সেলকে G1S চেক পয়েন্টে থামাই দেয়। মানে বলতেছে তুমি এখানে ঢুকার এস ফেজে ঢুকতে পারবা না। আরবি প্রোটিন বলে আমি যখন অ্যাক্টিভ থাকবো তুমি এখানেই আটকে থাকবে, তুমি এসে আসতে পারবে না। আরবি প্রোটিন বলতেছে আমি যদি অ্যাক্টিভ থাকি, মানে দেখো এলাকায় কতগুলা বড় ভাই থাকে যারা বলে তুই যদি আমার এলাকায় একবার ঢুকোস তাহলে তোরা আমি পাইছি, তোরা আমার এই এলাকায় যাতে না দেখি, এরকম তো বলে না, তোরে যাতে এই এলাকায় আর না দেখি। এটা হচ্ছে এলাকার বড় ভাই আরবি প্রোটিন। সে বলতেছে তোরা আমি পাইছি, তুই যদি একবার এখানে ঢুকোস তোরা আমি পাইছি, খাই ফেলবো। সো এই জন্য বলতেছে যে এ যখন অ্যাক্টিভ থাকবে তখন সেলকে G1S চেক পয়েন্টে থামাই দিবে। এটা G1S চেক পয়েন্টে এটাকে থামাই দিবে, তুমি ওখানেই থাকো ভাই, এখানে আসো না, আসলে মাই খাওয়া। তো এই জন্য এরকম হইলে কি হবে, সেল যদি এখানে আটকে থাকে হবে, তোমার কি মনে হয় হবে? সেলকে তো এখান থেকে এখানে আসতে হবে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে কোথায় যাওয়া, এমে যাওয়া, একে এখান থেকে এখানে যাইতে হবে না, কি বলো? তার মানে এই যে এলাকার বড় ভাইকে আমাকে একটু ইনঅ্যাক্টিভ করতে হবে। এ যদি অ্যাক্টিভ থাকে খাইছে, আমি তার এখানে ঢুকতে পারবো না। তো এলাকার বড় ভাইরা আমার একটু ইনঅ্যাক্টিভ করতে হবে। আর ইনঅ্যাক্টিভ করবেটাকে এই দুইটা কমপ্লেক্স একে ইনঅ্যাক্টিভ করবে কিভাবে? এই যে একটু আগে একটা কথা বলছি, সেটা হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত করে। মনে আছে আমি বলছি সাইক্লিন সিডিকে কমপ্লেক্স কোনো একটা পদার্থে ফসফেট গ্রুপ ট্রান্সফার করে। তাহলে এই দুইটা কমপ্লেক্স আরবি প্রোটিনে ফসফেট গ্রুপ ট্রান্সফার করছে। যখনই এই দুইটা কমপ্লেক্স আরবি প্রোটিনে ফসফেট গ্রুপ ট্রান্সফার করছে, তখন আরবি প্রোটিন মানে এলাকার বড় ভাই হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। এলাকার বড় ভাই হয়ে গেছে ইনঅ্যাক্টিভ। তাহলে এলাকার বড় ভাই যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তখন আর সেলটা G1S চেক পয়েন্ট এটা থামায় রাখতে পারবে না, তখন সেলটা এখান থেকে এখানে আসতে পারবে। তার মানে এলাকার বড় ভাই যেহেতু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এই সেলটা G1 থেকে কোথায় আসতে পারবে, এসে চলে আসতে পারবে। G1 থেকে কোথায় চলে আসতে পারবে, এসে চলে, কারণ এলাকার বড় ভাই ইনঅ্যাক্টিভ। যে এতটুকু পর্যন্ত আশা করি বুঝছো, তো বুঝছো। এখন দেখো এই চেক পয়েন্টের কাজ কি বলো তো? চেক পয়েন্টের কাজই হচ্ছে মূলত চেক করবে, সেটা হচ্ছে এই সেলটা G1 থেকে এসে আসতে পারবে কিনা। দেখো G1S চেক পয়েন্ট বলতেছে, তো G1S চেক পয়েন্টের কাজ হচ্ছে এই সেলটা এখান থেকে এখানে আসতে পারবে কিনা। তো এই G1S চেক পয়েন্টটা কিছু জিনিস চেক করবে। দেখো G1S চেক পয়েন্ট কি জিনিস চেক করে? G1S চেক পয়েন্ট কি জিনিসকে চেক করে? একটা হচ্ছে ওই সেলের গ্রোথ ফ্যাক্টর আছে কিনা চেক করে। খেয়াল করবা, GF মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বা হরমোন। প্রথমে খেয়াল করো, আমরা তো দেখছি যে কোষ চক্র শুরু করতে হলে তো গ্রোথ ফ্যাক্টর লাগে। যদি G1S চেক পয়েন্ট দেখে এই সেলে কোনো গ্রোথ ফ্যাক্টর নাই, সে এই সেলটাকে এখানে থামাই দিবে, বলবে তুমি ঢুকিও না, কারণ তুমি ক্যান্সার সেল। কারণ গ্রোথ ফ্যাক্টর না থাকলে এটা মূলত ক্যান্সার সেলই হয়। আমরা আস্তে আস্তে ক্যান্সার সেলের বিস্তারিত ব্যাখ্যা তো পড়বো। সো এই জন্য G1S চেক পয়েন্ট যদি এখানে কোনো গ্রোথ ফ্যাক্টর না দেখে বলবে তুমি ঢুকিও না, তুমি হচ্ছে ক্যান্সার সেল, ঢুকলে সমস্যা আছে, ক্যান্সার করে ফেলবা। সো এই জন্য গ্রোথ ফ্যাক্টরটা আছে কিনা চেক করে। নাম্বার 2, আর কি চেক করে সেটা আর চেক করে হচ্ছে তোমার, এটা চেক করে হচ্ছে নিউট্রিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্ট তৈরি হয়েছে কিনা, আছে কিনা, পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্ট আছে কিনা এটা চেক করে। তারপর আরও জিনিস চেক করে, সেটা হচ্ছে ডিএনএ ড্যামেজ হয়েছে কিনা এটা চেক করে। ধরো কোনো একটা সেলের ডিএনএ ড্যামেজ হয়েছে, ভাই ডিএনএ ড্যামেজ হইলে সেটা যদি রেপ্লিকেশন করে ফেলে অ্যাসফেজে, সেটা মারাত্মক, এখান থেকে ক্যান্সার সেল সৃষ্টি হতে পারে।
একটা ডিএনএ ড্যামেজ পড়াবো পরে, ডিএনএ ড্যামেজ এখানে যদি হয় তাহলে এটা যদি অ্যাস ফেজে আছে রেপ্লিকেশন করে ফেলে, ড্যামেজ ডিএনএ থেকে অসংখ্য ড্যামেজ ডিএনএ তৈরি হয়ে যাবে, আলটিমেটলি সেলটা ক্যান্সার সেলে কনভার্ট হবে। তাই সে এটাও চেক করে ডিএনএটা ড্যামেজ হয়েছে কিনা, যদি দেখে ডিএনএতে ড্যামেজ আছে তাহলে এটা এখানে আটকে দেয়, আমাদের লাইফটা সেভ করতেছে আর কি, ক্যান্সার হতে আমাদের রক্ষা করতেছে, সামনে পড়বো। আচ্ছা, এই জিনিসগুলো কি করে চেক করে? আরেকটা জিনিস চেক করে, সেটা হচ্ছে সেল সাইজ। এইসব জিনিস যদি ওকে থাকে তাহলে একটা সেল G1 থেকে S এ চলে যাবে। তাহলে এখন সেলটা কোথায় আসলো বলো তো? S এ আসলো। এখন S এ আসলে, S এ আসার কাজটা কি? সেটা হচ্ছে S এ আসলে সেলটা ডিএনএ রেপ্লিকেশন করে। কি করে? কারণ S ফেজ মানে কি? ডিএনএ রেপ্লিকেশন। এখন আমাকে বলো তো ভাইয়া, S ফেজে সে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য আগে ডিএনএ রেপ্লিকেশনটা অ্যাক্টিভেট হইতে হবে। তুমি কোনো কিছু যদি শুরু করতে চাও তাহলে তোমাকে সুইচ বাটন অন করে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এখানে আগে ডিএনএ রেপ্লিকেশনটা কি হতে হবে? অ্যাক্টিভেট হইতে হবে। তাহলে অ্যাক্টিভেট করার কাজটাও সেম, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। তার মানে তোমার এখানে একটা সিডিকে থাকে, সিডিকেটার নাম কি? সিডিকেটার নাম হচ্ছে সিডিকে 2। আমি বারবার বলতেছি সিডিকে হচ্ছে এগুলো তোমার সেলে থাকে এবং বাট ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে। তো এই সিডিকেটাকে অ্যাক্টিভ করার জন্য একটা প্রোটিন তৈরি হবে, নাম হবে সাইক্লিন প্রোটিন। এই সাইক্লিন প্রোটিনটার নাম হচ্ছে সাইক্লিন প্রোটিন এ। সাইক্লিন প্রোটিন এ যখন সিডিকের সাথে যুক্ত হয়ে যাবে, এই সিডিকে অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে এটার কাজ কি? এটা অ্যাক্টিভেট ডিএনএ রেপ্লিকেশন। এটা ডিএনএ রেপ্লিকেশন কি করে দিবে? অ্যাক্টিভেট করে দিবে। তাহলে সুন্দর করে সেলের কি হয়ে যাবে বলো তো? সুন্দর করে সেলের ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে, সুন্দর করে সেলের ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝলাম। তাহলে এবার সেলটা কোথায় আসলো? G2 তে আসলো। সেলটা কোথায় আসলো? কারণ S ফেজে তো ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেছে, এবার তো G2 তে আসবে। সেম G2 তে সেম ঘটনা ঘটবে। এখানে একটা সিডিকে থাকে, এখানে একটা সিডিকে থাকে, বললাম যে সিডিকে সবসময় থাকবে। সিডিকেটার নাম হচ্ছে সিডিকে 1, বাট ইনঅ্যাক্টিভ অবস্থা আছে। একে অ্যাক্টিভ করার জন্য একটা সাইক্লিন প্রোটিন তৈরি হবে, নাম হচ্ছে সাইক্লিন বি। আচ্ছা, সিডিকে 1কে সাইক্লিন প্রোটিন তৈরি হয়ে সাইক্লিন প্রোটিন সিডিকে 1-এর সাথে যুক্ত হয়ে এটাকে অ্যাক্টিভ করে দিল। অ্যাক্টিভ করার কারণে এর কাজ হচ্ছে কি? সেলকে G2 থেকে M এ পাঠাই দেওয়া। তার মানে এটার কাজ হচ্ছে সেলকে M ফেজে প্রমোট করে। এটার কাজ হচ্ছে সেলকে M ফেজে প্রমোট করে। তার মানে ফাইনালি একটা সেল G2 থেকে M ফেজে প্রবেশ করতে পারছে, M ফেজে গিয়ে প্রবেশ করতে পারছে। কার কারণে? এটার কারণে। সিডিকে 1 ছিল বাট ইনঅ্যাক্টিভ, সাইক্লিন প্রোটিন বি তৈরি হয়ে এটাকে অ্যাক্টিভ করলো। সো অ্যাক্টিভ করার কারণে এটা সেলকে M ফেজ গিয়ে প্রমোট করছে। এখন তোমরা G2 তে একটা কথা শুনবা, সেটা হচ্ছে MPF। একটা কথা শুনবা, সেটা হচ্ছে কি বলো তো? MPF। একটা কথা শুনবা, সেটা হচ্ছে MPF। হোয়াট ইজ MPF? MPF মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। দেখো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মানে হচ্ছে সেম, সেটা হচ্ছে এটা সেম জিনিস, সেটা হচ্ছে সিডিকে সাইক্লিন কমপ্লেক্স। সিডিকে সাইক্লিন কমপ্লেক্স মানে হচ্ছে এটা একটা MPF, এটা একটা MPF, এইটা একটা MPF। তার মানে হোয়াট ইজ MPF? MPF হচ্ছে একটা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। মানে এই যে জিনিসটা দেখতেছো এটা একটা MPF, এই যে জিনিসটা দেখতেছো এটা একটা MPF, এই যে জিনিসটা দেখতেছো এটা একটা MPF। দ্যাট মিন্স MPF মানে হচ্ছে এই সিডিকে সাইক্লিন কমপ্লেক্স, যেটা পর্যাপ্ত পরিমাণ তৈরি হইলে, এই দেখো এখানে যদি পর্যাপ্ত পরিমাণ MPF এটা তৈরি হয় তাহলে এইটা এই সেলকে M ফেজে প্রমোট করবে। MPF এর কাজ হচ্ছে সেলকে M ফেজে প্রমোট করা। প্রমোট করা থেকে আসছে প্রমোটিং, প্রমোট করা থেকে আসছে প্রমোটিং। MPF এর কাজ হচ্ছে একটা সেলকে মাইটোসিসে কি করা? প্রমোট করা। কি করা? প্রমোট করা। তাহলে MPF বুঝছো? কথাটা বুঝতে পারছো MPF কি? MPF হচ্ছে একটা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, যার কাজ হচ্ছে সেলকে G1 থেকে M এ প্রমোট করা। সেলকে G1 থেকে, যেমন দেখো এটা এখানে প্রমোট করছে, এটা এখানে প্রমোট করছে, এইটা এখানে প্রমোট করছে। তো এই সাইক্লিন সিডিকেগুলো বলা হয় MPF। আই হোপ তোমরা MPF টার্মটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো এইখানে একটা চেক পয়েন্ট আছে না? এই যে এই চেক পয়েন্ট, এটাকে বলা হয় G2M চেক পয়েন্ট। এটাকে বলা হয় G2M চেক পয়েন্ট। G2M চেক পয়েন্টের কাজ কি? দেখবে এই সেলটা G2 থেকে M এ যেতে পারে কিনা। কি কি চেক করবে? দুইটা জিনিস চেক করবে। একটা হচ্ছে সেল সাইজ চেক করবে, সেল সাইজ বড় হয়েছে কিনা। অবশ্যই সেল সাইজ বড় হইতে হবে। আরেকটা জিনিস চেক করবে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে কিনা।
ডিএনএ রেপ্লিকেশন ঠিকভাবে হয়েছে কিনা এটা চেক করবে, কারণ এস ফেজে তো ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। সামহাও যদি ডিএনএ রেপ্লিকেশন ভালোভাবে না হয় তাহলে এই চেক পয়েন্টটাকে সেলকে G2 থেকে এমএ যাইতে দিবে না, কারণ ডিএনএ রেপ্লিকেশন ঠিকভাবে হইতে হবে, ডিএনএ রেপ্লিকেশনে কোনো মিস্টেক থাকা যাবে না। তাই এটা দুইটা জিনিস চেক করে, একটা হচ্ছে সেল সাইজে বড় হয়েছে কিনা, আর একটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঠিক মতো হয়েছে কিনা, তাহলে এটা সেলকে এমএ পাঠিয়ে দিবে। আচ্ছা, আরেকটা চেক পয়েন্ট তুমি দেখো তো, এটাকে আমরা বলতেছি, এই যে চেক পয়েন্ট এটাকে বলতেছি আমরা স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্ট। এটার কাজ কি বলো তো? স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্ট এটা কিন্তু ঠিক মাইটোসিসের আগেই থাকে, মাইটোসিসের আগেই থাকে। এটা কোথায় থাকে বলো তো? মাইটোসিসের আগেই থাকে। তাহলে এটা কিভাবে কাজ করতে হবে দেখো, এটা মাইটোসিসের আগেই থাকবে। সো মাইটোসিসের আগে যেহেতু থাকে, এটার কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাটাচমেন্ট টু স্পিন্ডল। দেখো তোমরা জানো স্পিন্ডল ফাইবার তৈরি হয়, অ্যামফেজে গিয়ে তোমরা জানো যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তো স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো ঠিকভাবে যুক্ত হয়েছে কিনা এটা চেক করবে। দেখো মাইটোসিসের মেইন শর্ত হচ্ছে স্পিন্ডল যন্ত্রতে ক্রোমোজোম যুক্ত হইতে হবে, তাই না? এটা তো তোমরা পড়ছো। মাইটোসিসের কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, ওখানে ক্রোমোজোম যুক্ত হবে। তো ক্রোমোজোম যদি স্পিন্ডল যন্ত্রে ঠিক মতো যুক্ত না হয় তাহলে এই চেক পয়েন্ট ওই সেলটাকে অ্যালাউ করবে না মাইটোসিসে যাওয়ার জন্য। তাহলে মাইটোসিসে যাওয়ার জন্য এই চেক পয়েন্ট দেখবে স্পিন্ডল যন্ত্রতে ক্রোমোজোমটা ঠিকভাবে অ্যাটাচ হয়েছে কিনা। যদি ঠিকভাবে অ্যাটাচ হয় তাহলে সেটা সেলটাকে অ্যালাউ করবে মাইটোসিসে যাওয়ার জন্য। এটা এভাবে একটা সেল সাইকেল কি হয়, নিয়ন্ত্রিত হয়। অনেক বিস্তারিত বলছি। সো এখানে অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্টর হচ্ছে এই সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, যাদের কারণে একটা সেল বিভিন্ন ফেজে অতিক্রম করে, G1 থেকে S, S থেকে G2, G2 থেকে M। এই সাইক্লিন সিডিকে কমপ্লেক্সের কারণেই মূলত একটা সেল বিভিন্ন ফেজে কি করে, অতিক্রম করে। তোমরা আমাকে জাস্ট একটু কমেন্টে জানাও এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বইয়ের যে বিভিন্ন টার্ম আছে ওগুলো ভালোভাবে ক্লিয়ার হয়েছে কিনা, বইয়ের যে বিভিন্ন টার্ম আছে ওগুলো আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারছি কিনা, বইয়ের যে বিভিন্ন টার্ম আছে ওগুলো আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারছি কিনা। তোমরা কি বুঝতে পারছো সিডিকে কি, সাইক্লিন কি, এগুলোর কাজটা কি বুঝতে পারছো? সিডিকে কি, সাইক্লিন কি, এগুলোর কাজটা কি? বই এভাবে বলা নাই, বাট আমি জিনিসটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। তোমরা আমাকে জাস্ট কমেন্টে বলো যে এগুলো বিস্তারিতভাবে বুঝতে পারছো কিনা। স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্টটা আবার একটু বলেন। দেখো স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্টটা যদি আমি বলি, সেটা হচ্ছে তুমি জানো মাইটোসিসে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তো ওখানে স্পিন্ডল যন্ত্রতে ক্রোমোজোম যুক্ত হয়, তাই না? তো এটা চেক করবে, স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্ট চেক করবে যে স্পিন্ডল যন্ত্রতে ক্রোমোজোমটা ঠিকভাবে যুক্ত হয়েছে কিনা। তোর এমন হইতে পারে যে স্পিন্ডল যন্ত্রতেই ক্রোমোজোমগুলো যুক্ত হয় নাই, তাহলে স্পিন্ডল যন্ত্র যদি ক্রোমোজোম যুক্ত না হয় তাহলে ক্রোমোজোমগুলো তো মুভ করতে পারবে না, আর ক্রোমোজোম যদি মুভ করতে না পারে তাহলে ক্রোমোজোমের সঠিক বন্টন হবে না। ক্রোমোজোম তো মুভ করে, জানো না? তো স্পিন্ডল যন্ত্রই যদি ক্রোমোজোম যুক্ত নাই তাহলে মুভ করবে কীভাবে? তাহলে স্পিন্ডল এটা চেক করে যে ক্রোমোজোমে স্পিন্ডল যন্ত্রগুলো ক্রোমোজোমে ঠিকভাবে যুক্ত হয়েছে কিনা। যুক্ত হইলে সেলটাকে এমফেজে পাঠাবে, যুক্ত না হলে সেটাকে মাইটোসিস করতে দিবে না, সোজা হিসাব, একদম সোজা, একদম সোজা। লজিক দিয়ে পড়বা, লজিক দিয়ে বোঝার চেষ্টা করবা, তাহলেই বুঝবা। এই কথাটা লজিক দিয়ে বোঝার চেষ্টা করবা। চেক পয়েন্টের কাজই হচ্ছে চেক করা। যদি ঠিকভাবে সব কিছু হয় তাহলে ঢুকবা, যদি ঠিকভাবে সব কিছু না হয় তাহলে বের হয়ে যাবা, সোজা হিসাব। এটা হচ্ছে চেক পয়েন্টের কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো এখন আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ চক্র। অনিয়ন্ত্রিত কোষ চক্র সেটা কি? এতক্ষণ ধরে আমি পড়াইছি কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ চক্র। আচ্ছা একটা জিনিস বলো তো, ওই যে আমি বললাম তুমি যখন ড্রাইভিং শিখতেছ তখন ড্রাইভিং যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারো ইটস সেফ, তোমার জন্য এটা সেফ। বাট সামহাও যদি ড্রাইভিংটা নিয়ন্ত্রিত না হয় অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে তুমি দুর্ঘটনার শিকার হবা। ঠিক সেল সাইকেল যদি নিয়ন্ত্রিত না হয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, ঠিক সেমভাবে সেলও কিন্তু দুর্ঘটনার শিকার হবে। মানে দুর্ঘটনা বলতে বোঝাচ্ছে এখানে সেল থেকে ক্যান্সার সেল এবং টিউমার সেল সৃষ্টি হবে। তার মানে অনিয়ন্ত্রিত কোষচক্র কি তৈরি করে? দুর্ঘটনা, মানে ক্যান্সার, টিউমার সৃষ্টি করে। এটাকে অবলিক দিয়ে লিখো অনিয়ন্ত্রিত মাইটোসিস, সেম টপিক। অনিয়ন্ত্রিত মাইটোসিস, সেম টপিক।
তার মানে বুঝতে পারছো, কোষচক্র যদি সামহাও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে এখান থেকে ক্যান্সার এবং টিউমার সেল সৃষ্টি হবে। এখন আমরা এটা বিস্তারিত পড়ব কিভাবে ক্যান্সার টিউমার সেল সৃষ্টি হবে। দেখো বোঝার চেষ্টা করবা, লজিক দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করবা। দেখো এইটা হচ্ছে আমাদের নর্মাল একটা সেল, নর্মাল সেলের এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, খেয়াল করো এটা হচ্ছে একটা নর্মাল সেল। নর্মাল সেল মানে বুঝতেই পারতেছো, এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসে আমি আরেকটু বড় করে আঁকি, এই নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকবে, আরেকটু বড় করে আঁকি। এই দেখো এই নিউক্লিয়াসে কি থাকে বলো তো, ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে আমাদের নর্মাল সেল। কি সেল? নর্মাল সেল। বোঝার চেষ্টা করবা, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। সেল এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমে কি থাকে বলো তো, একটা জিন থাকে। তোমরা জিন চিনো? জিন মনে হচ্ছে যেটা ক্রোমোজোমের ডিএনএতে অবস্থিত কিছু খণ্ডিত অংশ, ডিএনএতে অবস্থিত কিছু খণ্ডিত অংশ যা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। একটা জিন দ্বারা কিন্তু আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। তো ঠিক এই ক্রোমোজোমের এই জায়গায় ধরো একটা জিন আছে। জিন মানে হচ্ছে যেটা আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই জিনটার একটা নাম আছে, জিনটার নাম আমি দিচ্ছি। এই জিনটার নাম হচ্ছে প্রোটো অনকোজিন। বোঝার চেষ্টা করবা ভাই, বেসিক আছে।